সিলেট অঞ্চলের নদী, পাহাড় ও জীবনের এক গভীর টানাপোড়েনের নাম পাথর শিল্প। এখানে জীবিকার সন্ধানে নামে লাখো শ্রমিক। বিনিময়ে মিলে অনিশ্চয়তা, মৃত্যু। একই সাথে ক্ষয়ে যায় পাহাড়, নষ্ট হয়ে নদী। করোনা অতিমারী প্রেক্ষাপটে 2020 সালের 18 ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয় সিলেটের সবগুলো পাথর কোয়ারি। গত 13 জানুয়ারি 2020 সালের ঘোষিত স্থগিতাদেশটিকে প্রত্যাহার করে সরকার। কিন্তু তারপর আবারও সরকারের তার সিদ্ধান্ত পাল্টায় এবং গত 27 এপ্রিল স্থগিত করে দেওয়া হয় সিলেটের সবগুলো পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া। মহান মে দিবসে সিলেট ভয়েসের সিলহট নামার প্রথম পর্বের আয়োজন পাথর চাপা জীবন, শ্রম, পরিবেশ ও আইন। আমাদের আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা। আরও আছেন আব্দুল করিম কিম, ধরিত্রী রক্ষায় আমরার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, এবং উজ্জ্বল মেহেদি, সাংবাদিক ও লেখক। পাথর শিল্প নিয়ে যখন আমরা আলোচনায় আসছি তখন কয়েকটি বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে আইনের বিষয়। সিলেটের পাথর কোয়ারি বা পাথর শিল্পের সাথে জড়িত যে শ্রমিকরা আছেন সেটার সাথে সংশ্লিষ্ট যে সকল আইন আছে সেই আইনগুলো নিয়ে যদি আপনি আমাদেরকে একটু দৃষ্টিপাত করেন। দেখেন, এখানে প্রথমেই যে আইনটার কথা আসে 1990 সালের পরিবেশ সংরক্ষণ আইন। এই আইনটা সরাসরি পাথর কুয়ারির সাথে একটা সম্পর্কিত। দ্বিতীয়ত, যেহেতু পাথর কুয়ারিতে পাথর উত্তোলন করা, পাথর পরিবহন করা, তারপরে আবার এই পাথরকে ভাঙ্গা ইত্যাদি কাজে শ্রমিকের সরাসরি একটা ইনভলভমেন্ট রয়েছে, সেই জন্য এখানে শ্রম আইনও চলে আসে। এই শ্রম আইনটা অনেকটা আধুনিক, যদিও সেখানে সকল শ্রমিকের যত ধরনের অধিকার সব আমরা মনে করি যথাযথভাবে স্বীকৃতি পায়নি, তারপরেও এক্সিস্টিং ল হিসাবে এটা কিছু কিছু শ্রমিকের অধিকার সেখানে নিশ্চিত করেছে এবং পাথর কোয়ারির শ্রমিকরাও সেটার একটা বেনিফিশিয়ারি এবং অংশীজন। তৃতীয়ত, খনিজ সম্পদ আইন। যেহেতু পাথর কোয়ারিগুলোকে খনি হিসাবে বিবেচিত হয় এবং সেই হেতু খনিজ মন্ত্রণালয়ের অধীনে খনিজ সম্পদ যে আইনটা আছে সেই আইনের অধীনেও এখানে বেশ কিছু নিয়মকানুন আছে। এবং এছাড়াও সরকার সবসময় রাজস্বের কথা বলে এবং সেখানে সরকারের যে রাজস্ব সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি এবং পরিপত্র এগুলো নিয়েও সেখানে থাকে। এই জন্য কয়েকটা আইনের, একাধিক আইনের প্রাসঙ্গিকতা থাকার কারণে আমাদের যে পাথর কোয়ারিগুলো বা পাথর খনি যাই বলি না কেন, সেখানে যে কোনো ধরনের একটা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে, সিদ্ধান্ত নিতে গেলে আন্তঃমন্ত্রণালয় একটা যোগাযোগ বা একটা সমন্বয়ের প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এটাই হচ্ছে বর্তমানে আমাদের আইনের বাস্তবতা। আচ্ছা, আমরা যদি যেহেতু মহান মে দিবসে আমরা আলোচনা করছি, তো শ্রম আইন 2006 এই আইনের কথা যদি বলি, পাথর শিল্পে যারা জড়িত শ্রমিক আছেন তারা কি আসলে এই শ্রম আইনের মাধ্যমে নিজেদেরকে নিরাপদ একটা অবস্থানে পাচ্ছেন? বাস্তবে কিন্তু যারা পাথর উত্তোলন করছে তারা কিন্তু শ্রমিক, কিন্তু এখন কথা হচ্ছে যে 2006 সালের শ্রম আইনের যে সংজ্ঞায় সেটা কাভার করছে কি করছে না। এটা আমি মনে করি যে তারা শ্রমিক, ঠিক আছে, তাদের শ্রমিক চরিত্রকে আমরা খর্ব করতে পারবো না, কিন্তু তারা এই শ্রম আইনে যাদের দায়িত্ব ছিল মালিক পক্ষের নিয়োগপত্র দেওয়া, তাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে, তাদের বৈষম্যের শিকার হচ্ছে। সেক্ষেত্রে শুধু মালিক পক্ষের না, আমাদের এখানে শ্রম অধিদপ্তর আছে, সিলেট বিভাগীয় পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, এমনকি কোথাও কোথাও উপজেলা পর্যায়েও তাদের পরিদর্শকরা যান। বিশেষ করে আমরা যে পাথর কুয়ারি নিয়ে আলোচনা করছি, সবসময় সচরাচর তাদের সেখানে যাতায়াত থাকে বা দায়িত্ব তাদেরও দায়িত্বের অবহেলা বলে আমরা মনে করি। প্রথমত হচ্ছে এই কুয়ারির ক্ষেত্রে আমরা দেখি পাথর কুয়ারিতে গত কয়েক বছরে, উজ্জ্বল মেহেদি বলতে পারবেন, সাংবাদিক, সেখানে কতজন লোক মারা গিয়েছে। গর্ত করে অথবা পাহাড়ের ঢাল কেটে যখন পাথর উত্তোলন করতে যায় একজন শ্রমিক নিহত হয়, কিন্তু সেখানে যিনি তাকে সেখানে নিয়োগ দিয়েছেন, তাকে সেখানে নিযুক্ত করেছেন, তার কর্মের নিরাপত্তা বেষ্টনী সেখানে দেওয়া অবশ্যই উচিত। কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনী না দেওয়ার কারণে একজন শ্রমিক মারা গেল, দেখা যাচ্ছে যে সেই শ্রমিক, তার পরিবার উপযুক্ত কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে না। আবার যে মালিক বা যিনি এটার জন্য দায়ী, যিনি নিরাপত্তা বেষ্টনী দিলেন না, তাকে কিন্তু কোনো ধরনের আইনের বা বিচারের সম্মুখীন হতে হচ্ছে না। এই আইনগুলোর প্রয়োগে আসলে বাধাটা কোথায়?
আইনগুলোর প্রয়োগে বাধা হচ্ছে একটা স্বার্থান্বেষী মহল, একটা শ্রেণী। মহল বলতে আমি অনির্দিষ্ট কাউকে বলছি না, যারা ইজারাদার, যারা এইসব পাথরের মধ্যস্বত্বভোগী এবং যারা সরকারি আমলা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তারাও কিন্তু তাদের সাথে, এই ইজারাদারদের সাথে সমন্বিত হয়ে এই পাথর লুটপাটের একটা অংশ পাচ্ছেন বলে অভিযোগ, যেটা সবসময় এই অভিযোগটা আছে। তারাই কিন্তু এই 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 শ্রম আইনটাকে বা অন্যান্য যেসব আইন আছে সেক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে তারা একটা বাধা বিঘ্নের সৃষ্টি করেন। কারণ হচ্ছে, শ্রমিককে যদি যথাযথ মজুরি দেওয়া হয় তাহলে তাদের যে সারপ্লাস ভ্যালু, যেটা উদ্বৃত্ত মূল্য, সেই উদ্বৃত্ত মূল্যটা কমে যায়। উদ্বৃত্ত মূল্য কমে গেলে ইজারাদার বা যারা মধ্যস্বত্বভোগী বা যারা তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ, তথাকথিত এই কারণে বলছি, যারা এইসব লুটপাট করেন রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে, তাদের কথা, তাদের অংশটাও কমে যায়। এবং তাদের অংশ কমে গেলে তাদের কাছ থেকে যে উৎকুচ যারা নিয়ে থাকে, নামলারা নেওয়ার অভিযোগ, তাদের উৎকুচের পরিমাণও কমে। সুতরাং এই যে একটা ধারাবাহিক চেইন অফ, তাদের যে একটা ইয়েটা আছে, ক্রনোলজিক্যাল একটা ধারাবাহিকতা, যারাই এই চেইনের যে লিঙ্কেই অবস্থান করেন না কেন, প্রত্যেকেই কিন্তু এই আইনকে বাধা দিচ্ছেন। আমরা সুনির্দিষ্টভাবে যদি আমলা বলি, আমরা বলবো শ্রম অধিদপ্তরের যারা আছেন তাদেরকে দায় দায়িত্বটা প্রথমে নিতে হবে। দ্বিতীয়ত, যে উপজেলা পরিষদের অধীনে এই কোয়ারিটা পড়েছে, যে কোনো একটা কোয়ারি, সেইখানের ইউএনও আছেন, সেখানকার যেহেতু ভূমি সংক্রান্ত বিষয়, সেখানকার এসসি ল্যান্ড আছেন, ওনাদের দায় দায়িত্ব কখনো ওনারা এড়াতে পারবেন না। এখন আমরা একটু অন্য গল্প শুনতে চাই। আমরা শুনতে চাই এই অঞ্চলের পাথরের যে ঐতিহ্য আছে, পাথর শিল্পের যে ঐতিহ্য, যে বার্কি শ্রমিকরা দীর্ঘ 300 বছর ধরে পাথর উত্তোলন করছেন, তাদের কথা আমরা উজ্জ্বল মেহেদীর কাছে জানতে চাবো যে এই অঞ্চলের পাথর শিল্পের যারা শ্রমিকরা ছিলেন তাদের অতীতটা কেমন ছিল, যারা বার্কি শ্রমিক ছিলেন তাদের অতীতটা কেমন ছিল, তারা কিভাবে আসলে পাথর শিল্পের সাথে বা পাথর উত্তোলনের কাজটি করতেন এবং সেটি কিভাবে পরিবর্তন হতে হতে আজকের এই পর্যায়ে এসে দাঁড়ালো। আমি আমার সাংবাদিকতার শুরুর দিকে এই বার্কি নৌকা নিয়ে একটা আকর্ষণ ছিল। নৌকার আকর্ষণ থেকে 25 বছরের সাংবাদিকতা আমি দেখেছি যে ওই ঘুরে ফিরে আমি বার্কি শ্রমিকদের কাছেই গিয়েছি। তো বার্কি শ্রমিকটা আমার যে এই বিষয়টা নিয়ে যখন আমি মলাটবন্দি করলাম পুরো কাহিনী, ঘটনাটা, এরপর থেকে আমার কাছে একটা বিস্ময় কাজ করে যে শ্রমিকদের মধ্যে যদি সবচেয়ে বলবান, সবচেয়ে শক্তিশালী কাউকে বলা হয়, সেটা হচ্ছে বার্কি শ্রমিক। বার্কি যারা দেখেছেন, বার্কি শ্রমিকের কাজ যারা দেখেছেন, তাদের এখনো মনে পড়ে বা শাহিন ভাইয়ের আলোচনায় এসেছে, পাথর কোয়ারি, পাথর শ্রমিক বলতে কিন্তু কিছু ছিল না, সেটা ছিল বার্কি শ্রমিক। আগের যে দৃশ্যপট 80-র দশক বা 90-এর শুরুর দিকে আমরা দেখেছি যে পুরনো পদ্ধতি বা এই ম্যানুয়ালি যে পাথর উত্তোলন হতো, সেখানে শুধু বার্কি নাও আর মানুষ। তো বার্কি শ্রমিককে আমি আলাদাভাবে বা বিশেষায়িত করতে চাই এই কারণে যে চা শ্রমিক যদি একটা গণ্ডি এবং সীমাবদ্ধতার মধ্যে থাকে, তাহলে বার্কি শ্রমিকটা কেন পারবে না? কারণ বার্কি শ্রমিক যারা আছে এটা সংখ্যায় খুব কম এবং পরম্পরায় বার্কি শ্রমিক হয়েছে। যেমন যে এখন বার্কি পাচ্ছে, তার দাদার বাবা এই বার্কি শ্রমিকের সাথে, এই পেশার সাথে সংযুক্ত ছিলেন। তো বার্কি শ্রমিককে আলাদাভাবে করা বা বিশেষভাবে চিহ্নিত করার একটা অভিপ্রায় আমার আছে যে ওই শ্রমিক শুধু শ্রমিক না, উনি বার্কি শ্রমিক। বার্কি শ্রমিক মানে হচ্ছে বাড়তি শ্রমের একটা দায়ভার তার কাছে আছে। আর আমি যদিও আমাদের পাথর কোয়ারি বা পাথর মহাল এগুলো অনেক পুরনো, তা আমি ওই শ্রমিকদেরকে, বার্কি শ্রমিকদেরকে অনেকটা ওই যে জন হেনরির যে লোকগাথা যে কাহিনী আছে ওইটার সাথে তুলনা করি এবং এক একজন শ্রমিক, এক একজন বার্কি শ্রমিক এক একটা গল্প, তাদের জীবনটা, তাদের সংগ্রাম, তাদের যুদ্ধ এবং তাদের প্রতিবাদ সব কিছুই কিন্তু বিস্ময়করভাবে জড়িত আছে। তো আমার এই মে দিবস এবং শ্রমিক অধিকার বা শ্রম অধিকার বিষয়ে যে আলোচনা শাহিন ভাই করবেন কিংবা পরিবেশ বিষয়ে আলোচনায় অংশ নেবেন, তাদের কাছে আমার নিবেদন থাকবে যে বার্কি শ্রমিককে আলাদাভাবে চিহ্নিত করতে হবে এবং বার্কি শ্রমকে বাঁচায় রাখতে হবে। পাথরকারি বন্ধ রাখলে কিন্তু এই শ্রমটা বিলুপ্ত হয়ে যাবে। এই শ্রম যদি বিলুপ্ত হয়ে যায়, তো আমার মানে অনুসন্ধানে যে 300 বছরের যে একটা সিঁড়ি, সেই সিঁড়িটা কিন্তু ব্যবচ্ছেদ হয়ে যাবে। একটা শ্রম, একটা শিল্প তো পরে, শ্রমই যদি না থাকে তাহলে তো আমরা পুরো একটা হিস্ট্রি, ইতিহাস হারায় ফেলতেছি। এই ক্ষেত্রে পাথরকারি বন্ধ না করে, পাথরকারি এভাবে শাটডাউন না করে, যেভাবে ম্যানুয়ালি চলবে এবং বার্কি শ্রম বা ওই মানুষগুলো যেভাবে তাদের জীবিকা নির্বাহ করে, সেই বিষয়টাকে ভাবতে হবে।
একটু আগে শাহিন ভাই বলছেন যে বোমা মেশিন, আমি যখন বোমা মেশিন নিয়ে প্রথম রিপোর্ট করি তখন 111 সেনাবাহিনী মানে পত্রিকার পাতায় যখন আসলো যে এই বুলাগঞ্জে বোমা মেশিন চলছে, ওরা মনে করছিল যে বোমা তৈরির কোনো মেশিন বোধ হয়ে গেছে, এই কারণে তারা সাথে সাথে একটা অভিযান করছিল। পরবর্তীতে আমাকে জিজ্ঞাসার মুখোমুখি হতে হয় যে এরকম ওয়ার্ড আমি কেন ইউজ করলাম। তা আমি বলছি যে ওইখানকার যারা মানে এই যন্ত্রটা কেনাকাটা করে তারা এটার নাম দিছে, এবং আপনি দেখেন যে আমার রিপোর্টের মধ্যে কোলন আছে, বোমা মেশিনটা আমি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। সুতরাং আমি ওইভাবে করছি, এবং বোমা মেশিন কীভাবে নামকরণ হয়েছে সেটা আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন। তো প্রাসঙ্গিকভাবে এই কথা এই কারণে বললাম যে পাথরকুয়ারির ওই যে আমাদের ঘুরে ফিরে বার্কি শ্রমিকরা আসতেছে, বার্কি শ্রমিক তার কোমর পরিমাণ পানির মধ্যে থেকে হাত দিয়ে পাথর তুলতেন, এবং নৌকা ভরে গেলে সারাদিনের তাদের হয়ে যেত। এই নৌকাগুলা পরবর্তীতে ট্রাকে বা পাথরের রেট অনুযায়ী বিক্রি হতো। এর মধ্যে বুলাগঞ্জের পাথর, জাফলংয়ের পাথর, মানে আশ্চর্য রকম একটা টান ছিল মানুষের যে এই পাথর সবচেয়ে অনেকটা নুড়ি পাথরের মতো দামি। তো শ্রম যেখানে মানে লঙ্ঘিত হয়েছে, আমরা মাটির 70 গজ নিচে চলে যাচ্ছি। বোমা মেশিনটা এই কারণে হয়েছে যে হাত দিয়ে পাথর পাওয়া যাচ্ছে না, এখন মাটির 70 গজ নিচে চলে যাচ্ছে, এবং ভূগর্ভস্থ স্তর চেঞ্জ হচ্ছে, পরিবেশের ভূমিধস সৃষ্টি হয়েছে। তো এই কারণে যদি আমরা এই পন্থাটাকে নষ্ট করে ফেলি, তাহলে তো আমাদের শ্রমিক, আমাদের জনগোষ্ঠী, আমাদের সম্পদের উপরে একটা এফেক্ট পড়বে। এই এফেক্ট থেকে মানে এফেক্টের পড়বে না, পড়ে গেছে। 2020 সালে যখন করোনার সময় শাটডাউন দেওয়া হয়েছিল পাথরকুয়ারিতে, তখন আমরা এইভাবে দেখেছি যে বার্কি শ্রমিকরা একদম সুইসাইডের ঘটনা ঘটেছে, আত্মহত্যা করেছে, আর কোনো কাজ জানে না তারা। এই বার্কি শ্রম নিয়ে তাদের জীবন ছিল, কিন্তু বার্কি নৌকা আর বাড়ি আর তো কিছু নাই। এই মানুষগুলোর যে মানবিক জীবনযাপন, এই দিকে তো প্রশাসন, সরকার এবং পরিবেশ আইন সঙ্গত কারণে এই মানবিকতা দেখাতে পারে না। এই বিপর্যয় এখন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে বার্কি নৌকার সাথে যারা সংশ্লিষ্ট এরা রীতিমতো দস্যুপনার দিকে চলে যাচ্ছে। এই দিকটা থামাতে হলে আমাদেরকে পাথরকুয়ারিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং সচল রাখতে হবে। এক সময় কিন্তু এরকম ছিল, তখন এটা 80-র দশকের মধ্যবর্তী সময়ে সুনামগঞ্জে কিন্তু বার্কি শ্রমিক আগে গিয়ে প্রশাসনে তাদের টোকেন সংগ্রহ করত। এই টোকেনের মাধ্যমে এই টোকেন নিয়ে পাথরকুয়ারিতে যেত এবং সারাদিন সে কাজ করত, পাথর বিক্রি করতো, এবং এই যে টোকেনের মাধ্যমে কিন্তু একটা তালিকাভুক্তি ছিল। সেই তালিকায় আমরা 30,000 বার্কি শ্রমিকের একটা সংখ্যা পাই, এবং এই সংখ্যাটা দেখা যাচ্ছে যে যিনি এখন কাজ করতেছেন তার দাদার আমল থেকে বার্কি হিসেবে শ্রমিক হিসেবে কাজ করতেছেন। আবার বার্কি নৌকার সাথে আরেকটা শিল্প জড়িত আছে। আমাদের সিলেটের সবচেয়ে পুরনো বাজার এই শালুটিকর, যেটা 3 উপজেলার মিলনস্থল, সেখানে নৌকা বাজার হয়। এই নৌকা বাজার দেখা যাচ্ছে যে অনেক পুরনো, 100 বছর আগে এখানে বার্কি নৌকা ছিল শুধু, এবং তারও অনেক আগে যখন জন বার্কি নৌকাটি আবিষ্কার করলেন, ওইখানকার লোকজন, বার্কিপুর একটা এলাকা আছে গোয়াইনঘাটের, ওইখানকার লোকজন কিন্তু ওই বার্কি নৌকাটা প্রথম বাজারজাত করেছে। তো বার্কির ইতিহাস 300-400 বছরের আগের হতে পারে, পাথরকুয়ারির ইতিহাস তো আরও পুরনো। তা আমরা এই ঐতিহ্যবাহী আমাদের নিজস্ব একটা সম্পদ, সেই সম্পদকে আমরা স্তব্ধ করে একটা প্রজন্মকে শেষ করে, মানে শ্রমজীবিকার একটা পথকে আমরা নষ্ট করে ফেলতেছি। এখন এই বার্কি শ্রমিকের পরিবার সে কি করবে? তার তো কাজ দিতে হবে আগে, তার বাহন, তার যন্ত্র এবং দানবদের কারণে আমরা একটা ঐতিহ্যকে নষ্ট করে ফেলতেছি। এই পর্যায়ে আমরা একটু শুনবো পরিবেশ কর্মী আব্দুল করিম কিমের কাছ থেকে। আমাদেরকে একটু বলবেন যে সিলেট অঞ্চলের পরিবেশের ক্ষতি পাথর উত্তোলনের কারণে সেটা আপনি কিভাবে দেখেছেন বিগত সময় ধরে এখন পর্যন্ত, এবং এই পরিস্থিতিতে যে পরিবেশ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আপনারা কিভাবে পরিচালনা করেছেন এবং এটার ভবিষ্যৎ আপনারা কিভাবে দেখছেন? পরিবেশের যে ক্ষতি আমাদের সিলেট অঞ্চলের, এই ক্ষতিটা উপলব্ধির জন্য আসলে কোনো গবেষণা পত্র দেখার প্রয়োজন নেই। যারা আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাফলং, শ্রীপুর, ভোলাগঞ্জ সহ এই সমস্ত এলাকা যারা পর্যটক হিসাবে ভ্রমণ করেছেন বা সিলেটের আকর্ষণীয় পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত করে যে সমস্ত স্থানকে সবসময় পরিচিত করা হয়েছে, সেই জায়গাগুলো যারা দেখেছেন অতীতে, তারাই দেখেছেন যখনই সমস্ত যন্ত্রদানবের মাধ্যমে পাথর উত্তোলন শুরু হলো, তখনই দেখা গেল সেখানকার ভূপ্রকৃতি কিভাবে পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তনের পেছনে মূল বিষয় হচ্ছে গিয়ে
এই যে আলোচনাতে আমরা পেয়েছি বার্কি শ্রমিকরা কিভাবে পাথর উত্তোলন করত, তাদের একটা সীমা ছিল যে তারা তাদের নৌকাটা ভরাট হয়ে গেলে তারা এখানেই তাদের কাজ শেষ করে দিত। সারাদিন পানিতে নেমে তারা গলা পানিতে নেমে বা অনেকে ডুব দিয়ে পাথর তুলে নিয়ে নৌকাটা ভরত। খুব বেশি চাহিদা ছিল না। এটা হচ্ছে সরাসরি শ্রমিক, তারা তাদের নৌকার মালটা তারা বিক্রি করে দিত যারা পাথর তাদের কাছ থেকে ক্রয় করত। কিন্তু যখন এখানে বড় মাপের ব্যবসায়ীরা বিনিয়োগ করা শুরু করলেন যে আমরা বড় বড় মেশিন লাগিয়ে একসাথে সব খেয়ে ফেলব, তো এই যে পুঁজিবাদের একসাথে সব খেয়ে ফেলার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় ওই সমস্ত এলাকাতে নানান ধরনের বিনিয়োগকারী এসে যুক্ত হলেন এবং তাদের এই যুক্ত হওয়ার পেছনে মদত দিলেন রাজনৈতিক শক্তি। এই শক্তি 111-এর সরকারের আগেও এই শুরু হয়েছে। এটা কিন্তু উজ্জ্বল মেহেদী বললেন যে উনি বোমা মেশিনের কথা লিখেছেন যখন, সেটা হচ্ছে 111-এর সরকারের সময়। তার মানে এর আগে থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে। এগুলো নিয়ে তখন মানে এই বিষয়টা নিয়ে প্রথমে মানুষ উপলব্ধি করতে পারেনি। হ্যাঁ, যখন এইভাবে তোলা শুরু হলো, পানি সরলো একটা সময়, তখন বোঝা গেল যে ক্ষতি কি হচ্ছে। তখনই এগুলো গণমাধ্যম কর্মীদের নজরে আসে। গণমাধ্যম কর্মীদের নজরে আসার ফলে আমাদের মতো পরিবেশ কর্মীরা এই সমস্ত বিষয়টা আমাদের কাছেও আসে। আমরা তখন নিজেরা পরিদর্শনে গিয়েছি। আমার মনে আছে আমি 2008 সালে জাফলংয়ে গিয়ে আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ একটা টিম আমরা গিয়েছিলাম সেখানে দেখতে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো এই অবস্থাতে এই যে পরিবর্তনটা হতে থাকলো আমাদের প্রকৃতির, তো স্বাভাবিকভাবেই যারা পরিবেশ আন্দোলন আমরা করি, আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে গিয়ে এখানে আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। আমরা যেহেতু এখানে পরিবেশ কর্মী, পরিবেশ নিয়ে কথা বলবে, শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন তারা শ্রমিক নিয়ে কথা বলবে। তারপরেও আমরা কিন্তু কথা বলেছি যখন 100 জন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি, যে পত্রিকাতে এসেছে এ পর্যন্ত পাথর চাপায় 100 শ্রমিকের মৃত্যু, তখন আমরা কিন্তু দেখেছি যে এই শ্রমিকদের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই। আমরা কিন্তু এই আলোচনাতে এসেছি যে বার্কি শ্রমিক আছে, পরম্পরাতে আছে, কিন্তু এই শ্রমিকদেরকে কোনোভাবে তালিকাভুক্ত যে এরা কারা কারা পরম্পরা ধরে বার্কি শ্রমিকের জীবনে আছে, এখন তারা কি করছে। আমরা যেটা জানি, এই যে বেনিয়া গোষ্ঠী যারা এখানে বিনিয়োগ করেছে, এরা মঙ্গা এলাকা থেকে মানুষ নিয়ে এসেছে। তারা যে সময় হাওড়ে ধান কাটা মৌসুম শেষ, মানুষ অন্য পেশায় কাজ নেই, তাদেরকে এখানে নিয়ে এসে একটা ভালো মজুরির প্রস্তাব দিয়ে তাদেরকে সরাসরি নামিয়ে দিয়েছে কুয়ারিতে। এই কুয়ারিগুলা আমরা তো আলোচনা করেছি বার্কি শ্রমিকরা নদী থেকে পাথর তোলা, আর ওরা কি করেছে, পাথর কেটে পাহাড় কেটে পাহাড়ের মধ্যে গর্ত করেছে, সেই গর্তের ভেতরে মানুষকে নামিয়ে দিয়েছে। সেই মানুষরা পাথর চাপা পড়ে, পাহাড় চাপা পড়ে মানুষ মরেছে। যে শ্রমিকরা কুয়ারিতে নেমেছিল তাদের মাথাতে কোনো হেলমেট ছিল না, এবং এই মানুষগুলোকে মৃত্যুর পরে তাদের রাতের মধ্যে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। অনেক ক্ষেত্রে অনেক সংবাদ তো গণমাধ্যমে আসেইনি, স্থানীয় প্রশাসন সেই সমস্ত জায়গায় পৌঁছার আগেই দেখা গেছে যে এটাকে তাৎক্ষণিকভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু এই সময়টিতে হাতের গোনা গণমাধ্যমে এই সমস্ত বিষয় নিয়ে লেখালেখি করেছে, এবং মানে শ্রমিক অধিকার নিয়ে যারা কথা বলেন, বা বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতারা পর্যন্ত, সিলেটে যারা রাজনীতির সাথে নানানভাবে যুক্ত মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তারাও বিষয়টিকে সেই সময়ে খুব গুরুত্বের সাথে দেখেননি বা দেখার সুযোগ হয়নি। যেহেতু আমি যে বিষয়টা আমি ভালোভাবে জানি না, হয়তো সেইভাবে তারা সে বিষয় নিয়ে কথা বলতে পারেননি। কিন্তু এই সমস্ত হত্যাকাণ্ড, সরাসরি হত্যাকাণ্ড হয়েছে, মানুষকে সেখানে লোক দেখিয়ে নামিয়ে দেওয়া হয়েছে এবং মানুষ মারা গেছে, এবং এখনও কিন্তু শ্রমিকরা মরছে। গত 27 এপ্রিল সিলেটের সবগুলো পাথর কোয়ারির সকল ধরনের ইজারার প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে। তখন থেকে একটা বড় দাবি উঠছিল যে এখানকার শ্রমিকদের কি হবে। এই জায়গাটাতে পাথর শ্রমিকদের পুনর্বাসনের কথা যদি আমরা বলি, তাহলে আসলে সেটি কিভাবে হবে, অথবা পাথর শ্রমিকটা কি এই শিল্পের সাথে যদি জড়িত থাকেন সেটি কিভাবে হতে পারে? পাথর শিল্পের সাথে যেসব শ্রমিকরা জড়িত আছেন, এখন পাথর কোয়ারিটা যে বন্ধ করা হয়েছে, ইজারা দেওয়াটা, এটা করা হয়েছে পরিবেশ সংরক্ষণের স্বার্থে। সেইটা বন্ধ করার বিকল্প কখনো শ্রমিকদেরকে বিকল্প পদ্ধতিতে নিয়োগের ক্ষেত্রে পুনরায় চালু করাটা বিকল্প নয়।
আমরা নিজেও দেখেছি আমাদের বয়সে, সেই জাফলংয়ে আমরা যখন গিয়েছি তখন কিন্তু এক্সকেভেটর দিয়ে, বোমা মেশিন দিয়ে বা বৃহদাকার কোনো যন্ত্র দিয়ে পাথর উত্তোলিত হতো না। পাথর যে উত্তোলিত হতো না তা না, প্রত্যেকেরই একটা একটা করে বারকি নৌকা ছিল এবং বারকি নৌকা নিয়ে তারা নিজেরা যেতেন, এই নদীতে যেতেন, নদীর মোহনায় সেখানে, এবং বারকি নৌকা নিজেরা নিজের হাত দিয়ে অর্থাৎ ম্যানুয়ালি কায়িক শ্রমের মাধ্যমে তারা পাথরগুলো উঠাতেন। এইভাবে যখন হাত দিয়ে ম্যানুয়ালি উত্তোলিত হতো তখন কিন্তু পরিবেশ নষ্ট হতো না। চা বাগান বলেন, সুপারি বাগান বলেন, পানের বরজ বলেন, কমলা বাগান, ওইগুলো থাকতো এবং ওই নিচে থেকে এই পাথরগুলো উঠতো। আবার পাথরগুলো যখন জোয়ার আসতো, জোয়ারের সময় এসে উপরের ডলের পাথরে সেইখানে এটা ভরে যেত। এই ছিল প্রক্রিয়া। কিন্তু পরবর্তীতে এই যে পরিবেশ বিধ্বংসী পদ্ধতিতে যে এক্সকেভেটর, বোমা মেশিন ইত্যাদি দিয়ে যখন আইন লঙ্ঘন করে পাথরগুলো উত্তোলন শুরু হলো, তখন দেখা গেল কয়েক হাজার গুণ বেশি পাথর উত্তোলিত হতে লাগলো। এখন গেলে আপনার আমাদের ছোটবেলা যে বাগান দেখেছি আমরা, বিশেষ করে সুপারি বাগান, পানের বরজ, কমলা বাগান, এগুলো নেই, নদীগর্ভ হয়ে গেছে, মরুভূমির মতো দু করতেছে, এগুলো উত্তোলিত হয়ে গেল। উত্তোলিত হওয়ায় এই বাগান কেন্দ্রিক যে তাদের পেশা ছিল সেটার সুযোগ আর এখন নেই, এবং এই উত্তোলিত হওয়ার কারণে অন্যান্য জায়গা থেকেও মাইগ্রেটরি লেবার যাদেরকে বলে, তারা মাইগ্রেট করে এখানে অনেকেই এসেছে, যার কারণে শ্রমিকের এখানে একটু ভিড় হয়েছে। আমরা অন্য শ্রমিক আসুক এটার বাধা দিচ্ছি না, কিন্তু এইখানে এসে শ্রমের এই যে একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, এই চাপটা এখন হঠাৎ করে ইজারা যদি বন্ধ দেওয়া হয়, মনে হয় যে কয়েক হাজার শ্রমিক বোধহয় বেকার হয়ে গেলেন। কিন্তু পুরা যদি আমরা ট্র্যাডিশনালি হিসাব করি, তাহলে শুরুতে যারা ছিলেন, অর্থাৎ ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন, অনেক আদিবাসীরাও ছিলেন, যে খাসিয়ারা ছিলেন, বাঙালিরা, এদের জন্য যে যদি বন্ধ হয়, আমার মনে হয় এদের কর্মসংস্থান খুব একটা বাধাগ্রস্ত হবে না, কারণ 1-2 বছর গেলেই কিন্তু পরিবেশটা তার আগের জায়গায় কিছুটা ফিরত আসবে। ফিরে যাওয়া পর্যন্ত যে অবস্থাটা, এখানে সরকারের পক্ষ থেকে আমি মনে করি শ্রমিকদেরকে একটা সুরক্ষার ব্যবস্থা দেওয়া উচিত বিকল্প ইয়েতে। তাহলে এখন পাথর শ্রমিকরা কি করবে? পাথর কোয়ারি বন্ধ থাকবে, নাকি পাথর কোয়ারি সচল রেখে সনাতনী পদ্ধতিতে পাথর তোলা হবে? সেক্ষেত্রে পর্যটনের বিকাশ হবে নাকি হবে না? পরিবেশ রক্ষাই বা কিভাবে হবে? আইনের ভিত্তিটা কি, রাষ্ট্রের দায়িত্বটা কি? আমরা সে কথাগুলো নিয়ে সবার কাছে উন্মুক্ত আলোচনা শুনতে চাই। এটা তো আমাদের আজকের আলোচনা যারা এখন করলাম, আলোচনার মধ্য থেকেই কিছুটা এসেছে। আমি যদি বলি যে সবকিছু মিলিয়ে আমরা ওইটাকে অগ্রাধিকার দিব, একই কথা। আবার যদি বলি পরিবেশকে অগ্রাধিকার দিব, একই কথা। কিভাবে? এই যে আমরা মানুষকে বাঁচানোর কথা বলছি, মানুষও কিন্তু পরিবেশের একটা অংশ। কোন মানুষ? যে মানুষ ওই পরিবেশে স্থায়ীভাবে বসবাস করছে। পাথরকুয়ারিতেও যে লোকগুলোকে আমরা ছোটবেলা দেখেছি বারকি নৌকা নিয়ে, যেটা উজ্জ্বল মেহেদী বললেন 300 বছর থেকে বারকি নৌকা নিয়ে প্রতি বছর প্রতি মৌসুমে তারা এই পাথরগুলো তারা নিজের হাতে কায়িক শ্রমের মাধ্যমে উত্তোলন করছেন, তারাই শ্রমিক। এখন পরিবেশটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি, আগের পর্যায়ে নিয়ে যাই, তারাও কিন্তু বাঁচবে। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে মূল কোয়ারিটা যে অবস্থায় ছিল, পাথর যেখানে পাওয়া যাচ্ছে, সেই খনিটা বা নদীটা বা মহলটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়া, এবং সেই সাথে আগের যে শ্রমিকরা বারকি শ্রমিক যারা ছিলেন তাদেরকেও সেই অবস্থাটাতে ফিরিয়ে নেওয়া। আমি মনে করি যে দুটোকে সমন্বিত করা উচিত। সুতরাং এখানে একটা সুন্দর প্রস্তাব, যেটা আগেই ছিল, আমরা পরিবেশ থেকেই শিখেছি, ট্র্যাডিশন থেকে, যে আগে যখন টোকেন সিস্টেম যেটা ছিল, এই সিস্টেমটাই, এই পদ্ধতিটাই আমি মনে করি পরিবেশ সংরক্ষণের স্বার্থে উত্তম একটা পদ্ধতি। নিজে যে বাকি শ্রমিকরা যেভাবে পাথর তুলত, এই পদ্ধতির মাঝখানে যখন এসে এই যে এক্সকেভেটর বা বোমা মেশিন ঢুকলো, এটা ঢুকার ফলে তার এই মেশিনগুলা শ্রমিকদেরকে সংকুচিত করে ফেললো না, তাদের কাজটা কমিয়ে দিল? অবশ্যই অবশ্যই। তাহলে শুরুটা কে করলো? শুরুটা এরাই করেছে, এই যারা এক্সকেভেটর এবং এখন ওরাই, ওই সমস্ত লোকরাই তো এখন এদের কথা বলছে, বাড়তি শ্রমিকের জন্য কান্নাকাটি করছে। ওরা আসলে নিজেদের যে তারা এই যে বন্ধ হয়েছে যে অতি সম্প্রতি, এর পূর্বে যে এই খুলে দেওয়ার পরে এই গত কিছুদিন জাফলং সহ এই ভোলাগঞ্জ সহ এই সমস্ত এলাকাতে যে কিভাবে লুটপাট চলেছে, এগুলোর তো অসংখ্য ভিডিও চিত্র আমরা দিনে রাত্রে পেয়েছি। অসংখ্য অভিযান হয়েছে, অভিযানগুলোর বলা হচ্ছে যে অভিযানে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এই শ্রমিক ধরা পড়ছে। এখন
ওই শ্রমিকরাই হয়তো অনেকে হচ্ছে গিয়ে ওই বাকি শ্রমিক ছিল, এখন যেহেতু তার নৌকাতে সে তুলতে পারছে না, সে কোনো না কোনোভাবে এই যন্ত্রদানবের ওইগুলার সাথে যুক্ত হয়েছে, তারা হয়তো ওই শ্রমের সাথে যুক্ত হয়েছে। এটা হয়তো উজ্জ্বল আরো ভালো বলতে পারবে, কিন্তু আটক তো সবসময় আমরা দেখেছি শ্রমিকরাই হচ্ছে, সবসময় এই সমস্ত অভিযানে কিন্তু শ্রমিকরা আটক হয়। কিন্তু যারা এই সমস্ত মেশিন দিয়ে মূলত এখানে লগ্নি করেছে তাদের তো কিছু হয় না। আর সবচেয়ে বড় কথা আরেকটা বিষয়, আজ পর্যন্ত সিলেটে এই সমস্ত এলাকাতে সরকারি দায়িত্ব পালন করে গেছেন এইরকম কয়জন কর্মকর্তাকে দুদক তাদের সম্পত্তি তলব করেছে? এই সমস্ত এলাকাতে এই যত অপকর্ম হয়েছে, এই সমস্ত অপকর্ম তো যাদের তদারকির কথা ছিল তারা কি সেটা করেছিল? আমার বক্তব্য তো স্পষ্ট যে আমি মানে বন্ধ চাই না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে ওই শাহিন ভাই যে বললেন যে আমরা কয়েকদিন দেখি বা ইয়ে করি, 2020-এর দিকে যখন বন্ধ করা হলো, এরপরে যে পরিমাণ লুটপাট হয়েছে দিনে রাতে, আমার মনে হয় এই যারাধীন অবস্থায় বাকি 70 গজ নিচে যন্ত্র দিয়ে পাথর উত্তোলনের সাথে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। আমরা 5 আগস্টের পরবর্তী অবস্থা মানে আমি দেখি যে জায়গায় গিয়েছি সেখানে গিয়ে তো অবাক করা, মানে লুট কি বলবো, আমি লুটও তো রাজ বলছিলাম, লুটের সাথে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। তো আমরা যে বিষয়টা থাকবো যে এই এলাকাটা মানে দেখেন এরকম একটা মানে প্রচলিত কিন্তু আছে যে বলা হয় যে সাধারণ মানুষ কিন্তু আইন সম্পর্কে আইন মান্যকারী হিসেবে সবসময় বলা হয়। বাড়তি শ্রমিক এই পাথর কোয়ারির জন্য নিরীহ একটা পার্সন, কিন্তু তার সবচেয়ে বড় সম্বলটা হচ্ছে সম্পদ, যেহেতু পাথর তার সম্বলটা হচ্ছে শক্তি। এই শক্তিধর মানুষগুলাকে মানে নাম নিয়ে তাদের নাম নিয়ে যে ধরনের মাফিয়া চক্র বিস্তৃত হয়েছে সেখানে কিন্তু আমরা চিহ্নিত করতে পারিনি। আমরা পরীক্ষামূলকভাবে হলেও যে কখনো আমরা এই ধরনের কোনো নোটিশ বা এই ধরনের কোনো সংবাদের দিকে যেতেই পারিনি যে এখানে ডিসি মানে 5 বছর 3 বছর ছিলেন, উনি কত টাকা এই পাথর কোয়ারি থেকে আর বালু মহাল থেকে রোজগার করেছেন, এই অনুসন্ধানের পথটাই আমাদের মানে জানা নেই। আমাদের এই বিভিন্ন ধরনের অনুসন্ধান অনেকটা থেমে যায় মাফিয়া চক্রের কারণে। যে এই ইস্যুতে কিন্তু ভারত চলে আসতেছে, এইখানে ভারতের ইন্ধনে নাকি পাথর কোয়ারি বন্ধ করা হয়েছে, অথচ আমরা প্র্যাকটিক্যালি খবরটা এইটা জানি যে করোনার কারণে কয়েকদিন এই শ্রমিকরা যদি হাজার হাজার শ্রমিকরা যদি এখানে থাকে তাহলে মহামারী অবস্থা হবে, এই কারণে বন্ধ করা হয়েছিল। এই সুযোগে আমরা চাইছিলাম যেহেতু বন্ধ করা হয়েছিল তখন ওই একটা শৃঙ্খলার মধ্যে যদি আনা যেত তাহলে হয়তো বা আমরা অন্তত চিহ্নিত করতে পারতাম যে পাথর সংশ্লিষ্ট যে ইজারাদার তার সাথে রাজনৈতিকভাবে কে কে জড়িত এবং তার গতিবিধি কি, এগুলো বোধহয় চিহ্নিত করার সুযোগ ছিল। কিন্তু সবকিছু এলোমেলো করে একটা জঘন্য দশার মধ্যে ফেলে এই সম্পদ এবং মানুষকে একটা বিপন্ন অবস্থার দিকে চলে দেওয়া হয়েছে। এবং পরিবেশ এমন একটা বিষয়, আমি এইভাবেই প্রশ্ন করেছিলাম যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু সাধারণ বাড়তি শ্রমিক আর সুচার, সে তার নৌকার মধ্যে যন্ত্র চাচ্ছে না, যন্ত্র পরিবেশ দূষণ হয়, মাছ কিভাবে নষ্ট হয় সে আমার সাথে বা বিশেষজ্ঞর চাইতে কম জানে না। তা আমরা এই মানুষগুলাকে চিহ্নিত না করে একাকার করে রাখছি এবং ওই যারা পাথর কোয়ারি ইজারা নেওয়ার জন্য এখন নানা ধরনের তৎপরতা শুরু করেছে এবং বিভিন্ন জনকে আগে তারা টু শব্দ করেনি, এখন বলতেছে যে সালমান এফ রহমান জড়িত, ওই এই নামটা আগে তারা বলেনি, আবার কয়েকজনের মধ্যে একজন উপদেষ্টার নামকেও নানাভাবে জড়িত করতেছে। এই সুযোগটা কারা দিচ্ছে? আমি চাচ্ছি যে পাথর কোয়ারি খোলা হোক এবং এইখানে কারা কারা কি ধরনের তৎপরতার মধ্যে জড়িত সেটাও চিহ্নিত হোক, আর বাড়তি শ্রমিকরা তাদের শক্তি দিয়ে পরিবেশ সংরক্ষণে আমরা যারা আছি আমরা এই ধরনের একটা স্কোপ পাবো। যদি এরা জাগতে পারে তাহলে বইটা বেলছি বালতি দিয়ে এদেরকে টেকাতে পারবে। আইনের একটা সংস্কারের প্রয়োজন আছে, আমি আগেই বলেছি যে 2006 সালের যে শ্রম আইন এটা যথেষ্ট, কিন্তু এটা আমাদের জন্য পরিপূর্ণ নয়, ওদের কিছু আছে। আজকে উজ্জ্বল মেহেদী যেটা বলেছেন আমি একমত যে টোকেন সিস্টেমে তাদেরকে যদি দেওয়া হয়, বাকি শ্রমিকদেরকে আলাদা করে আমরা নিশ্চিত হয়ে তালিকা করে যারাই ট্র্যাডিশনালি বংশ পরম্পরায় তাদেরকে দেওয়া হোক, কিন্তু যতদিন দেওয়া হয় নাই ততদিন তাদেরকে প্রণোদনার বরাদ্দ করা হোক। সেটা কিন্তু আজকের আইন সংস্কার না করেও এটা করার সুযোগ আছে এবং এটা তাদের দায়িত্ব পাওয়া। ইজারা প্রথা ইজারা তো ব্যর্থ, এই পাথর কোয়ারি ঢালাওভাবে স্থগিত, সত্র কোয়ারি এরকম বন্ধ না করে পরীক্ষামূলকভাবে এইভাবে শুরু করা হোক যে পাথর কোয়ারি টোকেন সিস্টেম এবং প্রশাসনিক নজরদারি, সামাজিক সব দিক দিয়ে নজরদারির মাধ্যমে শুরু হবে। আপনি কি মনে করেন যে এই যে বন্ধের ঘোষণার পরে আসলে বন্ধ হয়ে গেছে বা পর্যটন, পরিবেশ, পাথর এগুলা বিচ্ছিন্নতা তৈরি করা হচ্ছে কিন্তু ওই চক্রটায়
তো সেটাই তো উজ্জ্বল, ম্যানুয়ালি যখনই মানে বাড়তি শ্রমিকরা তাদের যেভাবে তুলে, সেটা কখনোই দৃষ্টিকটুও ছিল না, পরিবেশের জন্য ক্ষতি ছিল না, কারণ পাথরগুলা তো খুঁড়ে খুঁড়ে আসছে না, এগুলো প্রতি বছর যখন ঢলের পানি আসছে সেই পানির সাথে পাথর আসছে, ভারত থেকে আসছেই। নদীর পানি যতদিন আসবে, ডাউকি, পিয়াইন, জাদুকাটা, লোবাছড়া, এই সমস্ত নদী দিয়ে যতদিন পাহাড় থেকে, মেঘালয় পাহাড় থেকে, গারো পাহাড় থেকে, খাসিয়া জৈন্তা হিল থেকে যতদিন পানি নামবে নদী দিয়ে, ততদিন পাথর নামবে। এখন সেই পাথর যখন বাড়তি শ্রমিকরা তাদের পদ্ধতিতে তুলবে, তাতে সেটা কোনোভাবেই মনে হবে না যে তাতে প্রকৃতির ক্ষতি হচ্ছে। এখন এই অবস্থাতে যখনই বন্ধের পরেও যখন এই মেশিন লাগিয়ে তোলা হবে, বাড়তি শ্রমিকদের এখন উচিত তাদের অস্তিত্বের জন্য যেখানে যেখানে এইভাবে পাথর উত্তোলন হবে তারা সেখানে প্রতিরোধ গড়ে তুলুক। এখন আমরা যখনই পাথর কোয়ারি নিয়ে কথা বলি, তখনই সবার চোখের সামনে চিত্র যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে এই যে খুবলে খাওয়া, চোখের সামনে ওইটাই আসে। এখন আর কারো চোখের ধ্বংসলীলাটাই আসে, কারো চোখে আসে না ডুব দিয়ে দিয়ে পাথর তোলার চিত্রটা। তো এখন সেই চিত্রটা ফিরিয়ে আনতে হলে তাদেরকে লড়াই করতে হবে, এবং সেই তাদের লড়াইয়ে আমরা তাদের সাথে যুক্ত হতে পারি। মহান মে দিবসের এবছরের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। মহান মে দিবসে আজকে আমরা আলোচনা করছিলাম পাথর চাপা জীবন, শ্রম, পরিবেশ ও আইন, এই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সিলেট ভয়েসের সিলেট নামায় আমরা সিলেটের কথা বলি এবং আমরা সিলেটের কথা বলে যাব। সিলেটের শুধু পাথর শিল্প না, সিলেটের সকল ধরনের মানুষের যত ধরনের জীবন জীবিকার যে সকল উপাদেয়গুলো আছে, সেই উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।